আসসালামু আলাইকুম। আজ ৮ জুলাই ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ মন্ত্রীদের নিয়ে রুদ্ধ বৈঠক করলেন ওবায়দুল কাদের। চাঞ্চল্যকর যা ঘটল, যেভাবে বাতিল হয়েছিল সরকারি চাকরিতে কোটা। হামাসের প্রতিরোধে ইসরায়েলের মেজর নিহত। এবার বিস্তারিত। সংবাদ সম্মেলন শেষে হঠাৎ ৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে। সোমবার দুপুর 12:30টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। এদিন সংবাদ সম্মেলনটি খুব একটা দীর্ঘ হয়নি। সংবাদ সম্মেলন শেষে দপ্তর কক্ষে চলে যান ওবায়দুল কাদের। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দপ্তর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের দুইজনকে নিয়ে বৈঠকে বসেন। বেলা 1:32 আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সময়ে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা। তারা দুইজনও যোগ দেন বৈঠকে। এ সময় দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন। বৈঠকটি দুপুর 2:12 শেষ হয়। সূত্র জানিয়েছে, বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না, হঠাৎই মন্ত্রী প্রতিমন্ত্রীদের ডেকে নেওয়া হয়। বৈঠকে শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলন নিয়ে আলোচনা হতে পারে। আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে পর্যবেক্ষণ ও আইনগত দিক নিয়ে পর্যালোচনা ও করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলেও সূত্রটি জানিয়েছে। এর আগে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এই কোটা আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে প্রকাশ্যেই। তিনি আরো বলেন, সাপোর্ট করা মানেই তারা এর মধ্যে অংশগ্রহণও করেছে। কাজেই এটা এখন পোলারাইজড পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার অপেক্ষা রাখে না। কাদের বলেন, এখানে কারা কারা যুক্ত আছে, কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এরই মধ্যে বোঝা যাবে। এই গতিধারায় সবকিছুরই সময়ের পরিবর্তনে পরিষ্কার হয়ে যাবে। কোনো কিছুই হাইড করা সম্ভব হবে না, সেটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে নবম ও তদূর্ধ্ব থেকে 13তম গ্রেডে কোটা বাতিল করে সরকার। 2018 সালের 4 অক্টোবর কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু সম্প্রতি মুক্তিযোদ্ধা সন্তানদের একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে কোটা বাতিলের সেই পরিপত্র বাতিল বলে জানা যাচ্ছে। তবে শুধু মুক্তিযোদ্ধা নাকি অন্যান্য কোটাও ফিরবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে সেটি স্পষ্ট নয়। এ প্রেক্ষাপটে ফের কোটা বাতিলের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। 2018 সালের 4 অক্টোবরের আগে সরকারি চাকরিতে নবম থেকে 13তম গ্রেডে নিয়োগের সংরক্ষিত কোটা ছিল 56%। বাকি 44% নেওয়া হয় মেধা যাচাইয়ের মাধ্যমে। বিসিএস এ নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় 30, জেলা কোটায় 10, নারী কোটায় 10 ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় 5% চাকরি সংরক্ষণ করা আছে। এই 55% কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের বিধান ছিল। এই কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 2018 সালের শুরুর দিকে আন্দোলনে নামে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে প্রথমে এই আন্দোলন শুরু হয়। পরে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ওই বছরের এপ্রিল মাসে আন্দোলন চরম আকার ধারণ করে। কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছিলেন তারা। 2018 সালের 9 এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা। সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোটার বিষয়ে সিদ্ধান্ত নিতে 7 মে পর্যন্ত সময় নেন ওবায়দুল কাদের। কিন্তু এর পরের দিনও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরের 11 এপ্রিল জাতীয় সংসদে কোটা ব্যবস্থা বাতিলের কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোটা নিয়ে যখন এত কিছু তখন কোটাই থাকবে না।
কোনো কোটারই দরকার নেই। যারা প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দেব। কিন্তু এরপর প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কোটা নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা না হলে ফের সোচ্চার হন শিক্ষার্থীরা। ওই অবস্থায় ২৭ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বৈঠক করেন। ওই সময় অস্ট্রেলিয়া সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই বৈঠকে ৭ মে পর্যন্ত কোটা বিরোধী আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু ৭ মের মধ্যে কোটার প্রজ্ঞাপন জারি না হওয়ায় ফের আন্দোলনের ডাক দেয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মারধরের শিকার হন। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় আন্দোলনকারীদের। পরিষদের নেতাদের গ্রেফতারও করে পুলিশ। পরে ১০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের তখনকার সিনিয়র সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান সাংবাদিকদের জানান, কোটার বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে এই কমিটি সবকিছু পর্যালোচনা করে সরকারের কাছে কোটার বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। এই প্রতিবেদনের ভিত্তিতেই প্রজ্ঞাপন জারি করা হবে। পরে ওই বছরের ২ জুলাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার বা বাতিলের বিষয়ে সুপারিশ দিতে তখনকার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলছেন, যদিও বিষয়টি নিয়ে এখনো আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। গত কয়েকদিনে রাজধানী থেকে শুরু করে এই আন্দোলনের দাবি ছড়িয়ে পড়েছে জেলা পর্যায় পর্যন্ত। সোমবার দুপুরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত তুলে ধরেছেন সিনেমা জগতের প্রবীণ চিত্রনায়ক এবং একজন মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা, যাকে সকলে সিনেমা জগতে নায়ক সোহেল রানা বলেছিলেন। সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে এই কোটা সিস্টেম বাতিলের পক্ষে তার অভিমত তুলে ধরেছেন ভেরিফাইড ফেসবুক পেজে। সোহেল রানা তার স্ট্যাটাসে পাঠকের উদ্দেশ্যে লিখেছেন, মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন? দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। তার সাথে যদি আরও ১২ বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় ৬৫ বছর। এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল কলেজে ভর্তি হয় না। তাদের সন্তানদের বাবার কারণের জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে, এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। নিজ মেরিটের গুণে তারা ভর্তি হবে, পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে। আমরা মুক্তিযোদ্ধারা কখনো এ ধরনের সুযোগ চাইনি। সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদেরকেও সম্মান দেখানো একটা অপচেষ্টা মাত্র। সম্মানী দেয়া ছাড়া তাদের জন্য আপনারা কি করেছেন? তাদের জন্য মায়া কান্না করেছেন, ড্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতেই কোনো সুযোগ দেয়া হয়নি। তাই আমরা কখনোই কিছু চাইনি। জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল, আমরা সেটাই করেছি। সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক, এটা দেশের সকলের দাবি। প্রায় ১০ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে গত ৪ জুলাই এনামুলের ৮,৯৫,৪৫০০ টাকার জমি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত। ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের জোয়ার সাহারায় ৬১,০০০ টাকার ৩ কাঠা জমি, খিলক্ষেতে ৭,৮৪,০০০ টাকার ৩৩% জমি, কাকরাইলের আইরিশ নূরজাহান টাওয়ারের কমন স্পেস সহ ১,১৭০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২৮,৩০,৫০০ টাকা। একই ভবনে কার পার্কিং স্পেস সহ ১,৮৩৫ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ৫১,০২,৯০০ টাকা। এছাড়া কাকরাইলের ১,৯০০ বর্গফুট ও ৩,৮০০ বর্গফুটের ফ্ল্যাট সহ কার পার্কিং, যার মূল্য ২,৮,৫০,০০০ টাকা। গাজীপুরে ৬২,৪০,০০০ টাকার ৫ কাঠা জমি। মোহাম্মদপুরে ৩টি বাণিজ্যিক ভবনে ৪,০০০ বর্গফুটের ৩টি স্পেস, যার প্রতিটির মূল্য ৭১,৩৫,০০০ করে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন আবেদনে উল্লেখ করেন, ঘুষ দুর্নীতির মাধ্যমে ৯,৭৬,৯৭,০০০ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন।
যা করতে পারলে এই মামলার ধারাবাহিকতায় আদালতে চার্জশিট দাখিল, আদালত বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই মামলার তদন্ত সম্পন্ন করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পর বিজ্ঞ আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে তথা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তার স্থাবর সম্পত্তিসমূহ ক্রয় করা একান্ত প্রয়োজন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, একটা কথা অনেকে বলে থাকেন যে জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কথা এবং কাজে মিল রাখা। কিন্তু একটু ভাবুন, আপনি কি কথা অন্যকে দিচ্ছেন সেটা স্পষ্ট হওয়া প্রয়োজন। সেই কথাটি আপনার অপর পক্ষ যদি ভালোভাবে না বুঝতে পারে বা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে ঝামেলা তৈরি হবে। মানে আমি বলছি, দুপক্ষের মধ্যে চুক্তির ক্ষেত্রে অবশ্যই দুপক্ষকে ওয়াকিবহাল থাকা উচিত যে এই চুক্তিপত্রে বা এই কথার মধ্যে কি কি বিষয় রয়েছে। নইলে কথা এবং কাজ এক হলেও পরবর্তীতে কোনো না কোনো পক্ষ আপত্তি জানাতে পারে। সেই জন্যে কথা কাজে মিল রাখা যেমন জরুরি, ঠিক তেমনি কথা দেওয়ার আগে কি কথা দিলেন সেটা আপনার যেমন বোঝা উচিত, ঠিক তেমনি আপনার অপর পক্ষেরও বোঝা উচিত। তাহলে জীবন নির্বিঘ্ন হবে, আপনিও সফল হবেন তড়িৎ গতিতে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। রাফাতে প্রাণ হারান এই সেনা কর্মকর্তা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ জানিয়েছে নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। তিনি 601 নং ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কর্পসের কোম্পানি কমান্ডার ছিলেন। তার মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 326 জনে দাঁড়িয়েছে। এর আগে 7 অক্টোবরের হামাসের হামলায় আরও প্রায় 300 সেনা প্রাণ হারিয়েছিলেন। এতে করে চলমান এ যুদ্ধে হামাসের হামলায় ইসরায়েলের 600-রও বেশি সেনার মৃত্যু হয়েছে। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে এখন পর্যন্ত 38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 1 লাখেরও বেশি মানুষ। এদিকে 10 মাস ধরে চলা এই যুদ্ধ থামাতে চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। গত কয়েকদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তি হতে দেরি হতে পারে, কারণ ইসরায়েল এতে নতুন কিছু শর্ত যুক্ত করতে চাচ্ছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকটি দাবি উত্থাপন করে বলেছেন এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। আর এর ফলে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন, হামাসের সাথে যুদ্ধবিরতি এবং পণবন্দি মুক্তি আলোচনা ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। তার নতুন আবদারগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের যে কোনো সময় আবার হামলা শুরু করতে পারার নিশ্চয়তা। রোববার রাতে নেতানিয়াহুর এই আবদারের ফলে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী উভয়ের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়েছে। অনেকে অভিযোগ করেছেন এর মাধ্যমে তিনি শান্তি আলোচনাকে ভণ্ডুল করে দিচ্ছেন। অনেক কাঠখড় পোড়ানোর পর চলতি সপ্তাহে আবার শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। হামাস বেশ নমনীয়তাও প্রদর্শন করেছে, কিন্তু নেতানিয়াহুর নতুন শর্ত সবকিছু শেষ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুর অফিস থেকে রোববার রাতে 4টি দাবি উত্থাপন করা হয়েছে। এর প্রথমটি রয়েছে, যে কোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই ইসরায়েলের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবার যুদ্ধ শুরু করার সুযোগ থাকবে ইসরায়েলের। দ্বিতীয় দাবি হলো, এই নিশ্চয়তা দিতে হবে মিশর থেকে গাজায় কোনো অস্ত্রের চোরাচালান হতে পারবে না। তৃতীয় শর্ত হলো, গাজা উপত্যকার উত্তরে সশস্ত্র সন্ত্রাসীদের ফেরার অনুমতি দেয়া যাবে না। চতুর্থ শর্ত হলো, হামাসের বন্দিদশা থেকে সর্বোচ্চ সংখ্যক জীবিত অপহৃতকে মুক্তি দিতে হবে। নেতানিয়াহুর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই পরিকল্পনার প্রতি প্রেসিডেন্ট বাইডেন একমত হয়েছেন। উল্লেখ্য, হামাস ইতিপূর্বে জানিয়েছিল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময়ই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে তারা আর যুদ্ধ করবে না। ইসরায়েল এই শর্তে রাজি হয়নি। হামাসকে পরে জানায়, কাতার ও মিশর তাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে 3 দফার যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফার পর দ্বিতীয় দফা বাস্তবায়নের সময় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। এই সময় ইসরায়েল যুদ্ধ করবে না বলে মিশর ও কাতার মৌখিকভাবে নিশ্চয়তা দিয়েছে। হামাস এটা মেনে নিয়ে বলেছে তাদেরকে লিখিতভাবে এই নিশ্চয়তা দিতে হবে।
এদিকে ওয়ালা নিউজ জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহায় কাতারি আলোচকদের জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেয়া যাবে না। এদিকে নেতানিয়াহুর অফিস থেকে নতুন যেসব শর্ত দেয়া হয়েছে তা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা এবং মধ্যস্থতাকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলছেন, এসব দাবির মাধ্যমে সম্ভাব্য শান্তি চুক্তির বুকে ছুরিকাঘাত করা হয়েছে। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা পরিচয় প্রকাশ না করে চ্যানেল 12-কে বলেন, নেতানিয়াহু ভান করেন যে তিনি চুক্তি চান, কিন্তু কার্যত তিনি শান্তি চুক্তি ভণ্ডুল করতে চান। তিনি বলেন, বন্দীদের মুক্তির ব্যাপারে নেতানিয়াহুর কোনো উৎসাহ নেই, তিনি বরং তার অবস্থানকে চরম পর্যায়ে নিয়ে যেতে চান। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।